লেখিকা কাজরি মজুমদারের শেষ দেখা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? কে, রত্না বলছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? পাচ্ছি, বল। তুই বলেছিলি যে আজ ওদের কথা বলবি। নেটের খুব সমস্যা চলছে রে, তাই বলছিলাম আরেকদিন না হয় বলবো। রত্না বলল, দেখ কুশল, তুই কথা দিয়েছিলি কিন্তু। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, যতক্ষণ নেট ঠিক চলছে ততক্ষণ বল না। ঠিক আছে, কি জানতে চাস বল। রত্না বলল, সবটা জানতে চাই, শুরু থেকে বল। কুশল বলল, ঠিক আছে, শোন তাহলে। আমি যখন ক্লাস 9-এর কোচিং ক্লাসে নতুন ভর্তি হয়েছিলাম, তখন অলরেডি ওরা দুজনের বেশ ভালো বন্ধু। তুই তো জানিস আমাদের কোচিংয়ের ফিসটা কম থাকায় এই কোচিংয়ে এত ভিড় হয়। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সব রকমই স্টুডেন্ট ছিল এবং আছে। তরুণ আর ঝুমুর দুজনেই যেহেতু নিম্ন মধ্যবিত্তের ছিল, তাই নিজেদের স্ট্যাটাস নিয়ে ওদের কখনো কোনো দ্বন্দ্ব হয়নি। এদিকে বরাবরই আমার ঝুমুরকে খুব ভালো লাগতো। ও আসলে কখনো নিজের অভাবটা লজ্জায় লুকায়নি, আবার কখনো অভাবটাকে কারোর সামনে বেশি করে দেখিয়ে সহানুভূতি চায়নি। ক্লাসের সব মেয়েদের মধ্যে ওর কিছু না থেকেও যেন কি ছিল। আমি ওকে অনেক সময় সাহায্য করতে চেয়েছিলাম। পড়ার ব্যাপারে কিছু সাহায্য করতে চাইলে কখনো না করতো না, রাজি হতো। কিন্তু নোটস কিংবা পড়া ছাড়া যদি কিছু দিতে চাইতাম কিংবা কিছু করতে চাইতাম, তখনও নিতে চাইতো না। শুধু একবার ফ্রেন্ডশিপ ডেতে ওকে আর তরুণকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড আর একটা ঘর সাজাবার শো পিস দিয়েছিলাম, ওটা নিয়েছিল। ও বুঝতো যে ওকে আমি খুব পছন্দ করি। ও চাইলে আমাকে আর তরুণকে দুজনকেই হাতে রাখতে পারত, কিন্তু একদিন আমাকেও বলেছিল যে তরুণকেও খুব ভালোবাসে আর আমি নাকি ওর খুব ভালো বন্ধু, যেই বন্ধুকে খুব বিশ্বাস করা যায়। প্রথম প্রথম তরুণের ওপর আমার খুব রাগ হতো, কিন্তু তরুণ ছেলেটাও এত সাধাসিধে যে পরবর্তীকালে আর ওর ওপরও আমার কোনো রাগ ছিল না। হয়তো ঝুমুর আমার ফিলিংসের কথা তরুণকে বলেছিল, কিন্তু তার জন্য তরুণ কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং ওরা মাঝে মাঝেই আমি না করা সত্ত্বেও আমাকে জোর করে ওদের সাথে এদিক ওদিক ঘুরতে নিয়ে যেত। আমার সাথে ওরা বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে আমাকে দুজনে একটু এগিয়ে দিয়ে নিজেরা আরও কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে যেত। কিরে, শুনতে পাচ্ছিস? রত্না বলল, হ্যাঁ হ্যাঁ, তুই বল, আমি সব শুনতে পাচ্ছি। কুশল বলল, তরুণ আর ঝুমুরের দেখা করার একমাত্র মাধ্যম ছিল আমাদের কোচিং ক্লাস। তাই ঝড় জল যাই হোক না কেন, আমরা কেউ ক্লাসে যাই আর না যাই, ওরা দুজনে ঠিক ক্লাসে যেত। স্যারের নিজের সমস্যার জন্য যদি স্যার কখনো ছুটি দিতেন, ওদের অবস্থা যদি দেখতি। আসলে ওদের তো দুজনের নিজের ফোন ছিল না, আর দুজনের বাবার যাও বা ফোন ছিল, তা তো স্মার্টফোনও না। তার ওপর আবার তাতে সবসময় পয়সা ভরা থাকতো না। তাও এভাবেই সব ঠিকঠাকই চলছিল। তবে ওদের ভালোবাসা গ্রহণ লাগা শুরু হলো যখন থেকে আমরা করোনা রোগের কথা একটু আধটু শুনতে শুরু করেছিলাম। যখন থেকে টিভিতে করোনার জন্য সতর্ক বার্তা শুনছিলাম, তখনও কোচিং চলছিল। ঝুমুর বেশ সাবধানী মেয়ে ছিল তো, তাই ও তার কদিন পর থেকে মাস্ক পরে কোচিংয়ে আসতো। আমি আর তরুণ এই নিয়ে খুব খেপাতাম ওকে, তবুও রোজ নিয়ম মেনে মাস্ক পরে আসতো। যেদিন কোচিং থেকে বলে দিল যে পরের দিন থেকে কোচিং বন্ধ থাকবে, কারণ তার কদিনের মধ্যেই হয়তো সরকার লকডাউন ঘোষণা করতে পারে, সেদিন ওদের কী অবস্থা। আমারও একটু মন খারাপ লাগছিল যে কোচিংয়ে যাওয়া হবে না, ঝুমুরের সাথে দেখা হবে না, ওদের সাথে মজা করা হবে না। ঝুমুর চুপ করে বসে শুধু চোখ মুছছিল, আর তরুণ তো খাঁচায় আটকে রাখা সিংহের মতো ছটফট করছিল। আসলে ওরা তো এটাই জানতো না যে ওদের আবার কবে দেখা হবে। রত্না বলল, হ্যালো। কুশল বলল, হ্যালো। কিরে, শুনতে পাচ্ছিস না? রত্না বলল, হ্যালো কুশল,
তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কুশল বলল, হ্যাঁ পাচ্ছি। রত্না বলল, কি রে, শুনতে পাচ্ছিস? ফোনটা কেটে গেল। তরুণ বসাক, ঝুমুর চৌধুরী আর কুশল সেন, এই তিনজনই একসাথে ক্লাস 9-এ যাদবপুরের একই কোচিংয়ে পড়ত। কুশলদের বাড়ির অবস্থা বেশ ভালো ছিল। তরুণের বাবার যাদবপুর স্টেশনের ধারে ওদের বাড়ির থেকে 2-4 পা গেলেই পান, বিড়ি, চিপস, বিস্কুটের দোকান ছিল। ঝুমুরের বাবার কাজের সূত্রে ঝুমুররা যাদবপুরে থাকত। ঝুমুরের আসল বাড়ি ছিল ক্যানিংয়ে। ক্যানিং স্টেশন থেকে নেমে স্টেশনের উল্টো দিকে গিয়ে অটোতে উঠে শীতলা বাড়ি যাব বলে একটা লম্বা ঘুম দিলেও মন্দ হবে না। আসলে অটোতে যাওয়ার দূরত্বটা অনেকটা। সেখানে নেমে রাস্তার ওপারে গিয়ে কাঁচা রাস্তার গলি দিয়ে কিছুটা গেলে ঝুমুরের দেশের বাড়ি। বিকেলবেলায় কুশলের কাছে আবার রত্নার ফোন এলো। রত্না বলল, কিরে, ঘুমাচ্ছিলি? কুশল বলল, না, একটা সিনেমা দেখছি। রত্না বলল, ও আচ্ছা, তুই সিনেমা দেখে নে, আমি পরে ফোন করব। পরে দেখব, তুই বল। ওটা তো ইউটিউবে দেখছিলাম, পরে যখন তখন দেখতে পারবো। আসলে কথা বলতে বলতে তো তখন ফোনটা কেটে গেল, আর তো কথা হলো না, তাই আর কি। কুশল বলল, ও হ্যাঁ, তাই তো। কতটা যেন বলেছিলাম? রত্না বলল, ওই যে লকডাউন শুরু হলো, তোর বেশ ভালো লাগছিল। কুশল বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। লকডাউনে কষ্ট বলতে আমি জানতাম যে আমাদের কাজের মাসি, রান্নার মাসি আসবে না, আর তার জন্য মাকে সব কাজ করতে হবে, আর সেই কারণে মার সারাক্ষণ মুড খারাপ থাকবে। দেখলাম লকডাউনে ঘরে বসে বসে খিদে বেড়ে গেছিল। আমার এই লকডাউনটা খুব একটা খারাপ লাগেনি, আর যেহেতু ভালোই লাগছিল, তাই লকডাউন বারবার বাড়ছিল বলে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না। তবে লকডাউনের কষ্ট কাকে বলে তা প্রথম জানলাম যখন তরুণের সাথে ওর বাবার ফোনে কথা বললাম। কি রে তরুণ, কেমন আছিস? ঠিক আছি রে, তোর কি খবর? আমি তো বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি, মা ভালো ভালো রান্না টিফিন বানাচ্ছে, ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। সারাদিনে আমি খুব টিভি দেখছি, বেলা 12টার পর ঘুম থেকে উঠছি। আমার এই ছুটি খুব ভালো কাটছে। তোর কি খবর? ঝুমুরের সাথে কথা হয়? তরুণ বলল, না রে, এই লকডাউনে একবারও ওর সাথে কথা হয়নি। আসলে বাবার ফোনে একেই পয়সা থাকে না, যাও বা থাকে ইনকামিং ফ্রি, আউটগোয়িং বন্ধ। ও তাহলে তো খুব মুশকিল। কাকুকে বল তোকে একটা কম দামি ফোন কিনে দিতে। ফোন? আমার জন্য ফোন এই বাড়িতে? কেন, হতে পারে না? তুই জানিস না কুশল, তোদের অবস্থা ভালো তো, তুই বুঝবি না। তা না রে, আজকাল তো 1200 টাকায় ভালো ফোন পাওয়া যায়। 1200 টাকা? তাহলে শোন, আমাদের কি অবস্থা তোকে বলি, তবে এসব কাউকে বলিস না প্লিজ। না না, আমি কাকে বলবো? বাবার দোকানে প্রতিদিনের যা আয় ছিল তা খুব খারাপ না। আমাদের দোকানটা খুব ভালো চলে। আমার পড়াশোনার জন্য খরচ করে কম বেশি সংসার মোটামুটি ঠিকভাবেই চলে যেত। এখন লকডাউনের জন্য এতদিন ধরে দোকান বন্ধ, বাবার কোনো রোজগারই হয়নি। মাল কেনার জমা পয়সায় আমরা এখনও খাচ্ছি, কিন্তু তারপরে কি হবে বলতো? জমা পয়সা সব শেষ হতে চলেছে। আসলে রেলের ধারের আমাদের দোকানটা বেআইনি, মানে ওটা তো রেলের জমি, তার ওপর আমরা বেআইনিভাবে দখল করে দোকান করেছি। তার জন্য বাবাকে লোকাল ক্লাবকে 40,000 টাকা দিতে হয়েছে। সেই টাকা বাবা একসাথে দিতে পারবে না বলে প্রতি মাসে 3,000 করে দেয়। এখনও ওখানে 13,000 টাকা বাকি। ওদিকে দোকানটা বানানোর জন্য ধারে জিনিস কিনে বাবার প্রায় তখন 50,000 টাকা দেনা হয়েছে। সেটার জন্য সিমেন্ট বালির দোকানেও প্রতি মাসে 3,000 টাকা করে দিতে হয়। আসলে বাবার দোকানটা খুব চলবে তা বাবা আগেই জানতো, কারণ ওখান দিয়ে লেবার লোকজনের খুব আনাগোনা। তাই বাবা ধার দেনা করেও দোকানটা বানিয়েছিল। বাবা জানতো যে বাবা একটু কষ্ট করে যদি এই টাকাগুলো মিটিয়ে দিতে পারে, তারপর লাভটা পুরোটাই বাবার। সেই আশায় আমাদের খুব হিসেব করে চলতে হয়। বাবা শুধু বলতো, আর একটা বছর কষ্ট করলেই আমাদের দুঃখ দূর হয়ে যাবে, কিন্তু এই লকডাউন আমাদের সব শেষ করে দিল। আমরা খেতে পারি আর না পারি, বাবাকে 6,000 টাকা দিতে হচ্ছে। অবশ্য এত তো পারছে না, 4,000 দিতে পেরেছে। রোজগার না হলে বাবা এত টাকা কোথায় পাবে বলতো? সে তো ঠিকই, তোদের ক্লাবের ছেলেরা আর দোকানদার জানে না তোর বাবার দোকান বন্ধ, তারপরে চায় কি করে?
সরাসরি কি চায় রে? এমন ইনিয়ে বিনিয়ে বলে, বাবা গরিব হলে কি হবে, নিজে কষ্ট করবে, খাবে না, তবুও কারোর কথা শুনতে রাজি নয়। জানিস কুশল, বাবা খুব চিন্তায় আছে। সেদিন বাবার চোখ দিয়ে জল পড়ছিল, বলছিল, এত পাপ করেছি ঠাকুর যে এরকম দিন দেখতে হচ্ছে, আর পারছি না, আমার মরে যেতে ইচ্ছে করে। এ বাবা, সে কি রে? হ্যাঁ, মা তো কথায় কথায় কাঁদে, ভয় পায় যদি বাবার কিছু হয়ে যায় আমাদের কি হবে। এসবের মধ্যে ঝুমুরের সাথেও কোনো যোগাযোগ নেই। কি যে হয়ে গেল সব। ঝুমুরের কথা ভেবে মন খারাপ করিস না, আমি আজকেই ওর খবর নিয়ে তোকে জানাবো। তোর মতো ঝুমুরও নিশ্চয়ই কষ্টে আছে। তরুণ বলল, ওদের অবস্থা তো আমাদের থেকেও খারাপ, কি জানি কেমন আছে। আমি তোকে সব জানাবো, এখন রাখছি, মা ডাকছে। রোজ মার কাপড় ধোয়া হলে ওই কাপড় ভরা বালতিটা ছাদে তুলে দিয়ে আসতে হয়, তারপর মা ছাদে কাপড় মেলে। তুই ঠিক থাকিস, পরে ফোন করব। আচ্ছা। রত্না বলল, তারপর তুই ঝুমুরকে ফোন করেছিলি? কুশল বলল, করেছিলাম অনেকবার, কিন্তু ফোন লাগছিলই না। আমারও একটা জেদ চেপে গিয়েছিল, শুধু ঘন ঘন ওকে ফোন করছিলাম। 3 দিন টানা ফোন করে পাইনি। অবশেষে 4 দিনের দিন দুপুরে ফোনটা লাগলো। ফোন ধরল ওর বাবা। আমি খুব বিনয়ের সাথে বলেছিলাম স্কুলের ব্যাপারে ঝুমুরকে কিছু কথা জানাবার আছে। ওর বাবা কেমন করে জানি কথা বলছিল, অনেকটা মদ খেলে যেমন হয়, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। এদিকে আবার মনে হচ্ছিল যেন কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। আমার তো বেশ বিরক্তিই লাগছিল, এই দুপুরবেলায় নেশা করেছে। অবশেষে ঝুমুরকে ফোনটা দিল। কি রে ঝুমুর, কি খবর? ঝুমুর বলল, এতদিনে ফোন করলি কুশল? তুই হাঁপাচ্ছিস কেন, কি করছিস তুই? একটু দাঁড়া। ঝুমুর বাবাকে বলছিল শুনলাম, বাবা ওইখানে ছায়া আছে, একটু বসবে, খুব পা ব্যথা করছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এই লকডাউনে ওরা ঘর থেকে বেরিয়েছে কেন। ঝুমুর বলল, অনেক অপেক্ষা করছিলাম তোর ফোনের। আসলে আমি তো জানি তরুণ আমায় ফোন করতে পারবে না। আগে তুই বল, তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? কিরে ঝুমুর, কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন? ঝুমুর চোখ মুছতে মুছতে বলল, না কাঁদছি না, আমরা চলে যাচ্ছি রে। চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? গাড়ি কোথায় পেলি? ঝুমুর বলল, গ্রামের বাড়িতে যাচ্ছি। গাড়ি? উপহাস করছিস? উপহাস করব কেন? ঝুমুর বলল, কথা না বলে আগে আমার কথা শোন। আমার ফোনের ইনকামিং ফ্যাসিলিটি কতদিনের আছে আমি জানি না। আচ্ছা বল। ঝুমুর বলল, আমার বাবা রাজমিস্ত্রি। লকডাউনের জন্য এতদিন ধরে বাবার কাজ বন্ধ, বাবার সব পয়সা শেষ। এখানে আমাদের খাবার জুটছিল না রে। কয়েকদিন লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়েছি, আর পারছি না। গ্রামের বাড়িতে গেলে ওখানে আত্মীয়দের ক্ষেত ফসল আছে। বাবা ঠিক করেছে ওখানে কম পয়সায় খেতে কাজ করবে। ওখানে অন্তত ভাতের সাথে একটু আলু কিংবা সবজি অন্তত জুটবে। ঠিক আছে, কবে ফিরবি? আর তোরা যাচ্ছিস কি করে? আর ফিরবো না রে, বাবার আর আমার পড়া চালানোর ক্ষমতা নেই। অবশ্য আমাদের মতো ঘরে আমি যতটা পড়েছি সেটাই অনেক। বই তো বেচে দিচ্ছিলাম। আমাদের 2টো বাড়ি পরে এক কাকিমা কাকু আছে, ওরা খুব ভালোবাসে আমায়। ওরা বই খাতাগুলো মাকে বেচতে দেয়নি, রেখে দিয়েছে ওদের বাড়িতে। আর নেওয়ার মতো তো আমাদের অনেক কিছু ছিল না, যেটুকু ছিল সেগুলো নিয়েছি সাথে। তবে প্লাস্টিকের বালতি, গামলা, বসার টুল সব মা 25-30 টাকায় বেচে দিয়েছে। জানিস, মার একটা 150 টাকার শাড়ি ছিল, ওটা মার খুব প্রিয় শাড়ি ছিল, সেটাও 20 টাকায় বেচে দিয়েছে। কুশল, একটা কথা বলবো, রাগ করিস না রে। তুই যে ফ্রেন্ডশিপ ডেতে একটা ব্যান্ড আর একটা ঘর সাজানোর স্ট্যাচু দিয়েছিলি, সে ব্যান্ডটা নিয়েছি, তবে স্ট্যাচুটা বেচে দিয়েছি রে। ওটার জন্য ভালো টাকা পেলাম জানিস, পুরো 90 টাকা। আসলে ভাত খাওয়ার পয়সা নেই, সেখানে বাবার কাছে নিজের শরীরের জন্য প্যাড কেনার পয়সা চাইব কি করে বল? এই সময় আমার ডেট চলছে। মা অবশ্য বলেছিল টাকা নষ্ট না করে মার শাড়ি ছিঁড়ে নিতে। আসলে পেটে একটু বিদ্যে থাকায় যেখানে সেখানে খোলা জায়গায় বাথরুমের কাজও যে করতে পারবো না, সেটাই মুশকিল। আমরা হেঁটেই গ্রামের বাড়ি ফিরছি, তাই রাস্তায় প্যাডটার খুব দরকার ছিল রে। তোরা হেঁটে যাচ্ছিস মানে? তোর বাড়ি তো সেই ক্যানিংয়েরও অনেক ভিতরে। হ্যাঁ, আর উপায় কি বল? আজ তো 1.5 দিন ধরে হাঁটছি।
আমাদের সাথে আরও 2টো পরিবার আছে, তাও তো ভালো। আমাদের সাথে কোনো ছোট বাচ্চা নেই। জানিস কুশল, আমার মার শরীরটাও ভালো নেই, কিন্তু মার মনের জোর অনেক। যতক্ষণ না আমরা ওখানে পৌঁছাচ্ছি খুব টেনশন হচ্ছে। কি জানি মা শেষ অবধি পৌঁছাতে পারবে নাকি। তোরা কি পাগল হয়ে গেছিস? ঝুমুর বলল। বাবা একটু জিরোলো, আবার হাঁটা শুরু করলো। এবার ফোন ছাড়ছি রে, এই গরমে হাঁটতে হাঁটতে কথা বলা খুব মুশকিল, গলা শুকিয়ে যাচ্ছে। আমাদের সাথে খাবার জলও খুব বেশি নেই। তোরা কবে পৌঁছবি? ঝুমুর বলল। বাবা বলছিল যদি পা চালিয়ে হাঁটতে পারি তাহলে আজ রাতে পৌঁছে যাব, কিন্তু মা কি পারবে? ঠিক আছে, সাবধানে যা। ইস, কি কষ্টই না তোদের, আমি ভাবতেই পারছি না রে। ঝুমুর বলল, তরুণকে বলিস আর কখনো দেখা হবে না, আমরা আর কোনো দিনও ফিরব না। তোরা ভালো থাকিস, আমি তোকে আবার ফোন করব। ঝুমুর বলল, আর হয়তো লাইন নাও পেতে পারিস, বাবা বলেছে আর ফোনে টাকা ভরতে পারবে না। আচ্ছা, রেখে দে। রত্না বলল, কুশল, কিরে চুপ হয়ে গেলি কেন? রত্না, তুই ভাবতে পারছিস ওদের কত কষ্ট সহ্য করতে হয়েছিল? ঝুমুরের ওরকম শারীরিক অবস্থা, উফ, আমি ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর মাও অসুস্থ ছিল, পরে আমি বুঝেছি ওর বাবা ওরকম মাতালের মতো করে কেন কথা বলছিল। হাঁটতে হাঁটতে কষ্টে ঠিক করে কথাও বলতে পারছিল না। তারপর কি হলো রে? তারপর আর শুনতে চাস না? না, আমি শুনবই, সে যত খারাপই হোক না কেন। তুই বল। দাঁড়া, একটু জল খাই। আচ্ছা, খেয়ে নে। জল খেয়ে কুশল বলা শুরু করলো। তরুণকে ফোনে জানিয়েছিলাম সব। তরুণ একবার ঝুমুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু উপায় ছিল না। ওর বাবার ফোনে শুধু ইনকামিং ফ্যাসিলিটি ছিল, আউটগোয়িং বন্ধ ছিল। আমি তারপরে অনেকবার ঝুমুরকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচড অফ বলছিল। বুঝেছিলাম ওর বাবা আর টাকা ভরেনি। ঝুমুরের আর কোনো খবর পেলাম না, জানলাম না ওরা ঠিক করে পৌঁছেছিল কিনা, ওর মা শেষ অবধি নিজের বাড়িতে পৌঁছাতে পেরেছিল কিনা। যাক, তবুও ওরা যদি ওখানে ঠিক করে খেতে পায় সেটাই ভালো। ভাবতে পারিস রত্না, আমার মা বাবা ফোনে আলোচনা করত, লকডাউনের জন্য কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কতদিন ট্যাংরা মাছ খাওয়া হয়নি। বাবা বলতো কবে যে মদের দোকান খুলবে, আরে সন্ন্যাসী জীবন কাটাতে পারছি না। ওরা কেউ ভাবতেও পারবে না যে এই লকডাউনে তরুণ ঝুমুরের মতো কত কত মানুষ তখন অসহায়ের মতো লড়ে যাচ্ছে। সত্যি রে, আমরা টিভিতে অনেক কিছু দেখি শুনি, কিন্তু বাস্তবে এসব শুনে। কুশল বলল, এখনো তো কিছুই শুনলি না? বল। লকডাউনের এসব চলতে চলতে শুনলাম আমফান না উমফুন ঝড় আসবে। যেহেতু পাকা দোতলা বাড়িতে থাকি, ঘরে ইনভার্টার আছে, বাবা বেশি করে বাজার হাট করে এনেছিল, ব্যাটারি ফুল চার্জ দিয়ে রেখেছিল। ঝড়ের প্রকোপে আমাদের কিছু ক্ষতি হয়নি, তবে হ্যাঁ, কারেন্ট ছিল না পুরো 24 ঘন্টা, ব্যাটারিতে টিভি চলে না, তাই কোনো নিউজ দেখতে পাইনি। তার পরের দিন দেখলাম এই ঝড় সব তছনছ করে দিয়ে গেছে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক ছবি ভিডিও দেখলাম, আমার দাদাদের একটা গ্রুপে কয়েকটা ছবি দেখলাম। তার মধ্যে দেখলাম রেল লাইনের ধারে একটা দোকানের ওপর বিশাল গাছ পড়ে আছে, আর একটা ডালের নিচে কেউ চাপা পড়ে মারা গেছে। দাদাদের জিজ্ঞেস করলাম এটা কোথাকার ছবি, ওরা কেউ বলতে পারেনি। আমার কেন জানি তরুণের কথা মনে পড়ল, ওদের দোকানও তো রেল লাইনের ধারে। আমি তরুণের বাবার ফোনে অনেকবার ফোন করেছিলাম, বারবার রিং হচ্ছিল, কিন্তু কেউ ফোন ধরছিল না। টেনশন হচ্ছিল ওর বাবার কিছু হলো না তো। এদিকে একদিন সারাদিন কারেন্ট নেই, তাতেই আমরা নাজেহাল হয়ে গেছি। ট্যাঙ্কে জল শেষ হওয়ার আগেই মার সব দুঃখ কষ্ট দূর করে বাবা প্রতিদিন 1000 টাকা হিসাবে জেনারেটর ভাড়া করলো। মা তো কি খুশি, কিন্তু তবুও খেতে বসে বাবাকে বলল, এসিটা চললে খুব ভালো হতো, বলো কি গরম পড়েছে না। একবার ভেবেছিলাম আমার বন্ধুদের পরিস্থিতি মাকে শোনাই, কিন্তু কি লাভ। মা কিন্তু বাইরে মহিলা সমাজসেবীদের সাথে গরিব দুঃখী নির্যাতিত মহিলাদের জন্য অনেক কিছু করে, অথচ ঘরে নিজে কত ভোগী। যাক, আবার তরুণের বাবাকে ফোন করছিলাম, একসময় ওর মা ফোনটা ধরল,
আমি বললাম যে আমি তরুণের বন্ধু। ওর মা তো হাউ হাউ করে কাঁদতে থাকলো। আমি বুঝলাম যে তাহলে আমি যা ভেবেছি সেটাই হয়েছে, তরুণের বাবা আর বেঁচে নেই। ও মা, তারপরে দেখি ওর বাবা ফোন ধরে বলছে, কে? আমি বললাম, কাকু আমি কুশল, তরুণের বন্ধু। তুমি খবর পাওনি? কি খবর? কাকু কাঁদতে কাঁদতে বলল, তোমার বন্ধুকে ঝড় এসে নিয়ে গেল। কি বলছো? কাকে? কি হয়েছে? তোমার বন্ধুর আজ 3 দিন। কিসের 3 দিন? তরুণ কোথায়? ঝড়ের দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, সন্ধ্যায় সেটা আরও বাড়ে। কেমন যেন শরীরটা ঝিনঝিন করছিল, শরীরটা অবশ হয়ে যাচ্ছিল। ওর মা আমায় 2 বার নুন চিনির জল করে খাইয়েছিল। তখন সাময়িক শরীরটা একটু ভালো লেগেছিল। কিভাবে জানি না, ঝড়ের তাণ্ডবে রান্নাঘরের জানলার ছিটকিনি খুলে হাওয়ার জোরে নুন আর চিনির শিশি গ্যাসের স্ল্যাবের উপর থেকে পড়ে ভেঙে যায়। ওর মা কাঁদতে লাগে যে আমার রাতে আরও বেশি শরীর খারাপ হলে কি হবে। ঘরে নুন আর চিনিও একটুও ছিল না। তখন তরুণ বলেছিল, দোকানে তো নুন চিনি সব আছে, ও দোকান থেকে নিয়ে আসবে। আমি আর ওর মা অনেকবার ওকে ঘর থেকে বেরোতে বারণ করেছিলাম, ও শোনেনি। বারবার বলছিল, এই ঝড়ে যদি আমার বেশি শরীর খারাপ হয় তখন কি হবে। তার থেকে ও বরং ছুটে গিয়ে নুন আর চিনি নিয়ে আসলে অন্তত রাতটা কোনো মতে আমরা কাটিয়ে দিতে পারবো। ও চাবি নিয়ে ছুটে দোকানে গিয়ে তালা খুলে ঢুকে পড়েছিল। তারপর নুন চিনি নিয়ে বেরিয়ে প্যাকেট দুটো হয়তো বগলে চেপে দরজায় তালা লাগাচ্ছিল। সেই সময় আমার দোকানটা যে বিশাল গাছের ছায়ায় এতদিন ছিল, সেই গাছ পুরো উপড়ে আমার দোকানের একটা দিকে কাত হয়ে পড়ে যায়। ও যখন তালা দিয়ে সবে আসবে বলে ছুটতে গেছে, ঠিক তখন আরেকটা বিশাল গাছের ডাল এসে ওর মাথার ওপর। কাকু, তরুণ। কি বলছিস রে কুশল? রত্না বলল, হ্যাঁ রে তরুণ, সব শেষ হয়ে গেল। তরুণও হারিয়ে গেল আর ঝুমুরও হারিয়ে গেল। আসলে ওরা তো সব গরিব হয়ে জন্মেছিল, তাই ওদের হয়তো হারিয়ে যেতেই হয়। আমরা বড় লোকরা শুধু বাঁচার অধিকার রাখি। এরকম করে বলিস না। কেন, ভুল বললাম? দেখ না, তোর কিছু হয়েছে, আমার কিছু হয়েছে। ঝড়ের পর 11 মাস কেটে গেল। এই এতদিন পরে আমরা আবার নর্মাল স্কুলে যাওয়া শুরু করেছি। অবশ্য এখনও কোচিংয়ে যাওয়া শুরু করিনি। তোর সাথে ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে আলাপ হলো। এখনও তোর সাথে সামনাসামনি দেখা হয়নি। এতদিন কেটে গেল, তাও এখনও ওদের ভুলতে পারিনি। রত্না বলল, সেটাই তো স্বাভাবিক। তবুও বলছি, প্লিজ কাল কোচিংয়ে আসিস। অনলাইনে হলেও তোর সাথে ছাড়া আমার আর তেমন কারোর সাথে আলাপ নেই। দেখি, চেষ্টা করব। চেষ্টা না, তোকে কাল আসতেই হবে। দেখ, আমি বুঝতে পারছি ওরা তোর খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তরুণ আজ নেই, আর ঝুমুর ওর জগতে ভালো আছে হয়তো। আসলে শেষ যেদিন আমরা কোচিংয়ে গেছিলাম, ঝুমুর ভেজা চোখে তরুণের হাত ধরে বলেছিল, আবার কবে দেখা হবে। ওই ছিল আমাদের 3 জনের শেষ দেখা। বুঝতে পারছি, কিন্তু তুই তো আর পড়া থামিয়ে দিতে পারবি না, বল। আমি এখন রাখছি, কাল দেখা হবে। কুশল আর কোনো উত্তর দিতে পারেনি। পরের দিন কুশল কোচিংয়ে গিয়ে দেখে সবাই খুব খুশি। এতদিন পর আবার কোচিং শুরু হয়েছে। ক্লাসে ঢোকার আগে প্রথম দেখা হলো রত্নার সাথে কুশলের। ক্লাস হলো। ক্লাস থেকে বেরিয়ে রত্না একটা বইয়ের ব্যাপারে কুশলকে কিছু বলছিল, তবে কুশল সে জায়গাটার দিকে তাকিয়েছিল যেখানে তরুণ ঝুমুরের সাথে ওর শেষ দেখা হয়েছিল। হঠাৎ সেকেন্ড ব্যাচের একটা ছেলে কুশলের সামনে এসে কুশলের দিকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড এগিয়ে দিল। তরুণ ছেলেটাকে কিছু জিজ্ঞেস করার আগেই ফ্রেন্ডশিপ ব্যান্ডটার দিকে ভালো করে খেয়াল করলো। ওর সঙ্গে সঙ্গে মনে হলো এরকমই তো সেম দেখতে ও তরুণ আর ঝুমুরকে দিয়েছিল। কুশল বুঝতে পেরে অস্থির হয়ে ছেলেটাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিল। ছেলেটার শরীরের থেকে নিজের দৃষ্টিটা সরিয়ে ছেলেটির অনেকটা পেছনে দেখল। একটু অপরিষ্কার কাপড়ে ঝুমুর দাঁড়িয়ে আছে। ঝুমুর? কুশলের যেন শরীর অবশ হয়ে যাচ্ছিল, পা চলছিল না। ও রত্নার কথা থামিয়ে ঝুমুরকে দেখাতে গিয়ে ঝুমুরের নামটা উচ্চারণ করতে পারছিল না।
রত্না কুশলের অবস্থা দেখে সামনের ছেলেটাকে পাশ কাটিয়ে একটু এগিয়ে গিয়ে দেখে অপরিষ্কার কাপড় পরা একটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। রত্না দেখে কুশলের দিকে তাকিয়ে বলল, ঝুমুর। কুশল উত্তর না দিতে পারলেও কুশলের অবস্থা দেখে রত্না যা বোঝার বুঝে গেছিল। কুশল কেমন হয়ে গেছে দেখে রত্না কুশলের হাত ধরে টানতে টানতে ঝুমুরের সামনে গিয়ে বলে, তুমি ঝুমুর? ঝুমুর মাথা নেড়ে সম্মতি জানায়। রত্না হেসে বলে, কুশল, ঝুমুর, তোর ঝুমুর। তুই এখানে? বলেই কুশল ঝুমুরকে জড়িয়ে ধরে। ঝুমুর কাঁদতে কাঁদতে, খাবার লড়াই আজও যে শেষ হলো না রে, আমি আর বাবা এখনো লড়ে যাচ্ছি। কুশল বলল, কাকিমা? তার মানে কাকিমার বাড়ি পৌঁছায়নি? ওরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল ঠিক ওখানেই একটা তালাবন্ধ বাড়ির সিঁড়ি ছিল। রত্নার ইশারায় ওরা তিনজনেই ওখানে বসল। ঝুমুর বলল, না রে, বাড়ি পৌঁছেছিল, কিন্তু ভেবেছিলাম এক আর হলো এক। মানে? ওখানে পৌঁছে বাবা সবার সাথে দেখা করে বোঝে ওখানে আত্মীয়রা সবজির চাষ করে না, ফুলের চাষ করে। যে ফুল আমরা ঠাকুরকে দিই, গাঁদা ফুলের চাষ। কিন্তু লকডাউনের জন্য ফুলের ব্যবসা বন্ধ, তাই ফুলের চাষ ভালো হলেও ক্রেতা নেই। বাজার বন্ধ, তাই সব ফুল বেকার হয়ে গেল। তারপর ওরা ভাবলো চীনা বাদামের চাষ করবে। ওটা তো সঙ্গে সঙ্গে বিক্রি না হলেও নষ্ট হয়ে যাবে না, তাই বাবার কয়েকজন মিলে টাকা ধার করে কত কষ্ট করে চীনা বাদামের চাষ করলো। এদিকে আমফান ঝড় আসার আগেই আমাদের মতো কাঁচা বাড়ির মানুষদের সরকার থেকে সুরক্ষিত আশ্রয়ে নিয়ে রাখলো। পাকা উঁচু লম্বা হল, ওখানে মেঝেতে চাদর পেতে শুতে হলো। দুবেলা ওরা ভাত ডাল খেতে দিত। ওখানে ভালোই ছিলাম। নিজেদের বাসনপত্র নিজেদেরই মাজতে হতো। বাথরুমে সবসময় জল থাকতো, তবে সকালে কে আগে বাথরুমে যাবে সেই নিয়ে একটু ঝামেলা হতো। তবে সারাদিন তেমন কোনো কাজ থাকতো না। ঝড় এসে যখন চলে গেল তখন আমাদের বাড়ির চাল উড়ে গেল। ঘরের ভিতর জল ভর্তি, পুরো এলাকা জলে ডুবেছিল। মা আর বাবা এই জলের মধ্যে দিয়ে ঘরের যতটুকু বাঁচাতে পেরেছিল বাঁচিয়েছিল। জল সরে যাওয়া অবধি আমাদের ওই আশ্রয় থাকার কথা ছিল। মা সারাদিন জলের মধ্যে থেকে থেকে অসুখে পড়ল। সেই লড়াইটা আর মা লড়তে পারেনি। ওদিকে ঝড়ের জলে বাদামের চাষ জলের তলায়। লাভ হওয়া তো দূরের কথা, প্রচুর দেনা হয়ে গিয়েছিল। যার জমিতে চাষ করেছে তার কাছে দেনা, বীজ কেনার দেনা, উন্নত মানের সার কিনেছে তার দেনা। সব দেনা নিজেদের ভিটে মাটি সব বেচে বাবা শোধ করে দিয়েছে। আবার ফিরে আসলাম শহরে। বাবা রাজমিস্ত্রির কাজ ভালো জানে। আমি যদি দু একটা ছোট বাচ্চাকে পড়াতে পারি আমাদের দুজনের চলে যাবে। আসলে গ্রামে তো অত পড়তে যাওয়ার চল নেই, তাই জানি। ওখানে আমি কোনো টিউশনই পেতাম না, পেলেও কেউ বেশি টাকা দিত না। তোরা এখন কোথায় আছিস? যেই কাকু কাকিমার বাড়িতে আমার বই খাতা আছে সেই কাকিমার বাপের বাড়ির পাড়ায় একটা বড় ফ্ল্যাট হচ্ছে। ওখানে বাবা কাজ পেয়েছে। আমরা ওই ফ্ল্যাটের নিচে টেম্পোরারি আছি। তুমি আর পড়াশোনা করবে না? রত্না বলল। ঝুমুর বলল, ওসব আর আমার দ্বারা হবে না। তুই তরুণের কথা। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে, শুনেছি সব। কালো তোর খোঁজে এখানে এসেছিলাম, তখন পিনাকি সব। ও কি জানিস কুশল, গরিব হওয়াটাই পাপ। গরিব হয়ে যখন জন্ম নিয়েছ তোমাকে অনেক কিছু হারাতেই হবে। আমাদের ঘর ভেঙে যাওয়া, সর্বস্ব চলে যাওয়া এসব নতুন না। গ্রামের দিকে যেখানে কাঁচা বাড়ির এলাকা সেখানে বন্যায় ঝড় এরকম হয়েই থাকে। তাই এত কিছু বারবার হওয়ার পরেও আমরা বেঁচে থাকি। ওই খড়কুটো যেটুকু বাঁচে সেগুলো নিয়ে আবার নতুন করে লড়াই শুরু করি। তোকে পড়তে হবে? না রে, সে ক্ষমতাও নেই আর ইচ্ছাও নেই। কুশল বলল, এক্ষুনি বললি না নতুন লড়াই? আজ থেকে আমিও আছি তোর এই লড়াইয়ে। চলো ওঠ। কাল থেকে কোচিংয়ে আসবি। আমি মাকে বলে এ মাসের ফিস দিয়ে দেব। মাকে সব বলবো। আমার মা মহিলা সমাজ সেবার সাথে যুক্ত। মা তো রোজগারের একটা কিছু ব্যবস্থা করবে, যাতে তুই নিজেই নিজের পড়ার খরচ চালাতে পারিস। কথা বলতে বলতে ঝুমুর আর কুশল একটু এগিয়ে গেছে। রত্না বুঝল
রত্না যে ওদের সাথে নেই তা কুশল খেয়ালও করেনি। তাও রত্না হাসি মুখে পেছন থেকে কুশলকে একটা ডাক দিল, এই কুশল দাঁড়া, আমিও আসছি। ছুটে গেল রত্না। কিরে, তোদের লড়াইয়ে আমায় নিবি না? তুইও থাকবি? খুব ভালো। কিরে ঝুমুর, রত্না থাকলে ভালোই হবে বল। তোরা কেন শুধু শুধু আমার জন্য? তোর জন্য মানে? এবার আমরা প্রমাণ করে দেখাবো, গরিব হলেই হেরে যায় না, চেষ্টা করে জেতা যায়। রত্না বলল, ঝুমুর, আমি তোকে আমাদের এতদিন অনলাইনে যে ক্লাস হয়েছে সে নোটসগুলো দিয়ে দেব। কুশল বলল, কাল আমি আমাদের 3 জনের জন্য টিফিন নিয়ে আসব। ঝুমুর বলল, আমিও তোর পছন্দের কালো হজমি নিয়ে আসব। রত্না, তুই ভালোবাসিস কালো হজমি? রত্না বলল, সেগুলো আবার পাওয়া যায় নাকি এখন? ঝুমুর বলল, গরিবদের দোকানে এখনো পাওয়া যায়। কুশল বলল, আর যদি কোনোদিন শুনেছি না তুই গরিব গরিব বলেছিস, দেখবি তোকে কি করি। ঝুমুর বলল, আচ্ছা বাবা, আর বলবো না কখনো। কোচিংয়ের সেই শেষ দেখা হওয়ার জায়গাটা একইভাবে দাঁড়িয়ে রইল। তখনও ছিল 3 জন, তরুণ, ঝুমুর আর কুশল। এখনো 3 জন, রত্না, ঝুমুর আর কুশল। 3 জন নতুন লড়াইয়ের সূচনা শুরু করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল, সাক্ষী হয়ে রইল সেই একই গলি, আর সেই গলির সব ঘর বাড়ি, ইট পাথর। গল্পটা একটু পুরনো, কিন্তু ভালো লাগলো গল্পটা, তাই করলাম। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।